শুল্ক ছাড়ের প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে, বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, আলু, পেঁয়াজ। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। গত 15 বছরের সব অপরাধের মূল হোতা শেখ হাসিনা, বললেন আইন উপদেষ্টা। ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব, বললেন মঈন খান। আওয়ামী লীগের বিকৃত ইতিহাস মানুষ গ্রহণ করেনি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকার 3 মাসের নানা সংস্কারের উদ্যোগ নিলেও নিত্যপণ্যের বাজারে মিলছে না তার স্বস্তি। আগের মতোই দামের উত্তাপে দিশাহারা সাধারণ ক্রেতারা। উল্লেখযোগ্য হারে বেড়েছে বেশ কয়েকটি পণ্যের দাম। 1 কেজি চালের দামে কিনতে হচ্ছে আলু। ক্রেতাদের মতে বাজারে এখনও রয়ে গেছে সিন্ডিকেটের প্রভাব। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আবির হোসেনের ক্যামেরায় এইচএমিতুর রিপোর্ট। নিত্যপণ্যের দামের আগুনে পুড়ছেন ক্রেতারা। রাজধানীর বাজারে এখনো সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না পণ্য। শুল্ক ছাড়ের পরও বেশি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ। তবে কিছুটা কম সবজির দাম। বেড়েছে মাছ, মাংস আর চালের দামও। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকার বেশি বেড়েছে আলুর দাম। আর প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা দামে। যদিও সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। আলু ক্রাইসিস দেখায়, আলু বলে নাই কোলেস্টোরে, এই কারণে আলুর দাম হলো হঠাৎ করে বেড়ে গেছে। কেজিতে 10 টাকা, গত সপ্তাহে 60 টাকা বিক্রি করছিলাম, তো এই সপ্তাহে বিক্রি করতেছি আমরা 70 টাকা। আলু তো নতুন তো কেবল আসতেছে, এটা তো বাংলাদেশের মধ্যে করতে পারে না, তো ইন্ডিয়ান আলু। আলু তো ইন্ডিয়ান আলু, ইন্ডিয়া থেকে আসে, এটা ইম্পোর্টের আলু, এটা সব জায়গায় একই দাম। পেঁয়াজের দাম অনেক বেশি, আমার জন্য না সবার জন্য বেশি। 140 টাকা করে পেঁয়াজ আমরা পাইতেছি, কিন্তু পেঁয়াজ 100 ভালো পেঁয়াজ না, মানে পেঁয়াজের মধ্যে ঝামেলা আছে। প্রতি সপ্তাহেই কম বেশি চাউলের দাম বাড়তেছে। 1 টাকা 50 পয়সা, 75 পয়সা, মেবি 1 টাকা করেই সব জায়গায় আমরা পাচ্ছি। নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তার আক্ষেপ নতুন নয়। অন্তর্বর্তী সরকারের 3 মাসেও কমেনি নিত্যপণ্যের দাম। এমন অবস্থায় সাধারণ ক্রেতাদের আকুতি দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনা। 1 কেজি আলু, 1 কেজি চাল যদি একই দাম আমরা খামো কিভাবে? আমরা তো নরমাল পরিবারের মানুষ, কেমনি চলবো? 1 কেজি মাছ আমার দ্বারা কিনা সম্ভব না। কাজে এখন 250 গ্রাম নিছি, এটা 2 দিন চলবে, চালাই দিবি। 80 টাকা কেজি আলু মানুষের খালে এখন বাঁচবে? হ্যাঁ, চালের থেকে আলুর দামই বেশি। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। এইচএমিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা গুম হয়েছে কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের বিষয়ে অন্তর্বর্তী সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। শুক্রবার সকালে গুম নিয়ে অধিকারের 8ম সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় আইন উপদেষ্টা বলেন, সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আন্তরিকতা এবং সাহসের অভাব নেই। এর শেষ দেখে ছাড়ব। তিনি আরও বলেন, খুনের চেয়েও খারাপ অপরাধ গুম। আর গত 15 বছর ধরে যত অপরাধ সংঘটিত হয়েছে তার মূল হোতা শেখ হাসিনা। ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়ে গেছে। দলীয় নেতাদের দায়িত্ব পালন করছে বিগত সরকারের কিছু প্রশাসন। তাই প্রশাসনের দলীয় দাসত্ব থেকে বের করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে অফিসার্স ক্লাবের গণ অভ্যুত্থানের 3 মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির আয়োজিত জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের আলোচনা সভায় এক প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে বিপদগামী করতে পাঠ্য বইয়ে আওয়ামী লীগ বাকশালী ট্যাবলেট খাইয়ে দিয়েছিল, কিন্তু তরুণ প্রজন্ম এই ইতিহাস গ্রহণ করেনি। বিএনপি ন্যায্য এবং সততার দল বলে এদেশের মানুষ বিএনপিকে গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। মলমতি বালক বালিকাতে তারা কি করেছে? তারা আওয়ামী লীগের বাকশালী ট্যাবলেট খাইয়েছিল। খাওয়ায় নাই? স্কুলের সিলেবাস পরিবর্তন করে নাই? ফলাফল কি হয়েছে? একদিনে বাংলাদেশে 5ই আগস্ট 2024 সালে সেই 16 বছরের ট্যাবলেট কোনো কাজে লাগে নাই। ইনশাআল্লাহ আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। রাজধানীর কাকলাই মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছে দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি এবং প্রথম দফায় ইজতেমা করার এক দফা দাবির কথা জানান। সাদপন্থী আমিরের সাথী মুফতি মুয়াজ বিন নূর। বিস্তারিত নূর সোহাগের রিপোর্টে। এক দফা দাবিতে সকালে কাকরাইল মসজিদে প্রবেশ করেন সাদের অনুসারীরা, যা সকালে 10টার মধ্যে মৎস্য ভবন পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এর আগে জুবাইরপন্থীরা মসজিদ দখল রাখার ঘোষণা দেওয়ায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোনো সংঘাত ছাড়াই আগামী 2 সপ্তাহের জন্য কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হয়। সাদ অনুসারীরা জানান, আগের নিয়ম অনুযায়ী আমল করবেন তারা। আমির মাওলানা সাদকে দেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার এক দফা দাবি জানান তারা। আমাদের 14 দিন মানে 2 সপ্তাহ, তাদের 4 সপ্তাহ। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, যেহেতু আমি তবলিগ জামাত করি, সেক্ষেত্রে এই বৈষম্যটা কেন থাকবে? একজনের নেতৃত্বে একটা জামাত চলবে, তো এখানে আমাদের সারা পৃথিবীর আমির হচ্ছে মাওলানা সাদ সাহেব। উনি হচ্ছে সারা বিশ্ব ওনাকে সাপোর্ট করেন, কারণ উনি যে নির্দেশনা দেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা দিনের মেহনত করি, হকের মেহনত করি। আমরা চাই আমরা স্বাধীনভাবে আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করি, এতে যেন কেউ কোনরূপ বাধা না দেয়। এদিকে সাদকে দেশে ফিরিয়ে এনে 2 পক্ষের সমঝোতায় ইজতেমা করার আহ্বান জানান সাদপন্থী আমিরের সাথী মুয়াজ বিন নূর। বেশ কয়েকজন আছেন যারা এই গন্ডগোলটা জিয়ে রাখতে চাচ্ছেন, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করে হলেও তাদেরকে যদি আমরা আমাদের এই জায়গা থেকে সরিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ তাবলিগ আবার আগের মতো হয়ে যাবে, আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, ভাই ভাই হয়ে যাব। আগে যেভাবে ছিলাম, সুন্দরভাবে সারা পৃথিবীতে কাজ করতাম, সুন্দরভাবে বিশ্ব ইজতেমা আমরা উদযাপন করতাম, আঞ্জাম দিতাম, সেভাবে আমরা করবো ইনশাআল্লাহ। বড় জামাত নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করেন সাদপন্থীরা। ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর 12:10 নামাজ শুরু হয়ে 12:30টায় শেষ হয়। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে 3 মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন যশোরের শার্শার আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে মারা যান তিনি। পরে শার্শা উপজেলার বেনাপোল বলফিল্ড মাঠে তার জানাজা করা হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। উপজেলা প্রশাসন তাকে গার্ড অফ অনার দেয়। পরে বেনাপোলে তার পারিবারিক কবরস্থানে নানা নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব সাবেরুল হক সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সেক্রেটারি আবুল হাসান জহির, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন সহ অনেকে। গত 5 আগস্ট সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাড়িতে হামলা করে আসবাবপত্র ভাঙচুর এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে আদালতে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও সদস্য হারুন সহ 4 জনকে আসামি করে 2টি মামলা করেছেন ভুক্তভোগী কফসার আলী।
মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৬ অক্টোবর রাতে চেয়ারম্যান ও তার লোকজন কফসারের বাড়িতে ঢুকে তার মেয়ে জামাই ১.৫ কোটি টাকা নিয়ে আত্মগোপনে আছে বলে দাবি করে বাড়িতে তল্লাশি শুরু করে। এ সময় আসবাবপত্র ভাঙচুর, মোবাইল ফোন ও ২টি জাতীয় পরিচয়পত্র নিয়ে যায় তারা। পরে ১ লাখ টাকা দাবি করে কফসার এবং তার স্ত্রীকে আটকে রেখে ৮টি ফাঁকা স্ট্যাম্পের স্বাক্ষর নেন ইউপি সদস্য হারুন। এছাড়াও তার ছেলের শ্বশুর বাড়িতেও তল্লাশি এবং ভাঙচুর করা হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। আর পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। চেয়ারম্যান মাহাবুর আসেল, হারুন আসেল, সবাই জোরপূর্বক করে আমারটাই ওই যে ফাঁকা স্টামে বেলাম স্টামে সই নিচ্ছে। লোকজন নিয়ে আসে আমার বাড়িতে, ওরা দুমরা গেট বন্ধ করে দিয়ে তল্লাশি করা শুরু করে দিল। তল্লাশি করে আমার জিনিসপাতি কত নষ্ট করে দিয়ে ওরা চলে গেল। লোকগুলি কীভাবে পরিচয় পেয়েছে আমি জানি না। আমাকে বললো যে এরকম আমাদের কিছু টাকা মাছ দিয়ে আসছে, আমাকে বাড়িতে দেখাই দেন। বাড়ি দেখাই দেওয়ার জন্যে বা আমি আমার চৌকিদার আমার মেম্বারের সাথে ছিল, আমরা গেছি ওখানে বাড়ি দেখাই দিয়েছি। কোনো ভাঙচুরও করে নেই, কিছু না, যার কফসারকে ডাকছে নাকি ওদের বাড়ি। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি এবং শোভাযাত্রা করেছে গাজীপুর মহানগর বিএনপি। রাজবাড়ী মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি গিয়ে শেষ হয়। শওকত হাসান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির নির্বাহী সদস্য হাসান উদ্দিন সরকার, সাইদুল আলম বাবুল, যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন সহ অনেকে। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক এমপি ZM জহিরুদ্দিন স্বপন। উপজেলা পৌর ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আশুকাঠি থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির আহ্বায়ক সারোয়ার আজম বিপ্লবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান ও যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু সহ অনেকে। ফ্যাসিবাদী হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে আজ তাদের দল নিষিদ্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। কাশীপুর উচ্চ বিদ্যালয় মাঠে বারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সায়েদ আহমেদ, ইউনিয়ন আমির মাস্টার ইউসুফের সভাপতিত্বে এবং হাফিজ আলাউদ্দিনের সঞ্চালনায়। এতে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলার জামায়াতে আমির মাওলানা ইয়াসিন করিম, সোনাইমুড়ি উপজেলার নায়েবে আমির রহিমুল্লাহ BSc সহ আরও অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর নলকুড়া নামক এলাকা থেকে ভারতীয় ৮৪ বস্তা জিরা জব্দ করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ৩৯ বিজিবির আইলাতলি বিওপির জেওসি নায়েব সুবেদার মোহাম্মদ জামাল উদ্দিন। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অভিনব কায়দায় অবৈধভাবে ভারতীয় জিরা নিয়ে আসে চোরাচালানকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে উত্তর নলকুড়া এলাকায় অভিযান চালিয়ে ২০,৫২০ কেজি জিরা জব্দ করা হয়, যার সিজের মূল্য ৩০,২৪,০০০ টাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় লাক্সারি সেঞ্চুরি টাওয়ারের নির্মাণ কাজের উদ্বোধন ও মিলাদ মাহফিল হয়েছে। ফতুল্লার ভুইগড় এলাকায় এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর নাসির উদ্দিন, ভাইস চেয়ারপারসন মাহবুব আলম, জমির মালিক আলমগীর মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন রূপায়ণ টাউনের গ্রাহক হাজি ইদ্রিস শেখ, ডক্টর ফয়সাল, সালাউদ্দিন সহ আরও অনেকে। রাঙামাটির লংদুতে মসজিদে এবং স্কুলের জায়গা দখল করে বাজারের নামে দাবি করেছেন স্থানীয় প্রভাবশালী বেলাল সহ তার লোকজন। তাই দখলমুক্ত করতে মানববন্ধন করেছে উপজেলার চাইলাতুলির এলাকাবাসী। চাইলাতুলি কেন্দ্রীয় জামি মসজিদের সামনে এর আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন,
দ্রুত ভূমিদস্যু বেলাল কর্তৃক সাধারণ মানুষকে দেয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদি এবং স্কুলের জায়গা ফেরত দেওয়ার দাবি জানান। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদের ওপর সোনাহাট সেতু নির্মাণ প্রকল্পের কাজ চলছে কচ্ছপ গতিতে। মেয়াদ ৪ দফা বাড়িয়ে প্রায় ৭০ কোটি টাকা খরচায় ৫২% বেশি কাজ শেষ করতে পারেনি ২ ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ঝুঁকি নিয়ে পুরাতন জরাজীর্ণ রেল সেতু দিয়ে চলাচল করছে ভারী যানবাহন এবং হাজারো মানুষ। কুড়িগ্রাম থেকে হাফিজুর রহমানের হৃদয়ের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। ৪ দফা সময় বাড়ানোর পরও শেষ হয়নি কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরগামী দুধকুমার নদের উপর সেতু নির্মাণ কাজ। ফলে পাশের ভাঙা সেতু দিয়েই পারাপার হচ্ছে যানবাহন। ২০২১ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নতুন মেয়াদে সময় বাড়ানো হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে কাজে ধীরগতি। এটা ঠিকঠাক কাজ করা গেলে ৬ মাসের মধ্যে হয়ে যাবে কাজটা, কিন্তু ঠিকাদাররা কি করতেছে আসলে ঠিক বুঝতে পারতেছি না আমরা। নতুন ব্রিজের অবস্থা, কাজ হইতাছে হয় না এমনই। বিকল্প রাস্তা না থাকার কারণে মানুষ জীবনের ঝুঁকি এই প্রত্যেকটা ব্রিজে চলাচল করতেছে। সুদৃষ্টির সাথে নতুন ব্রিজটার কাজ তড়িৎ গতিতে শেষ করে তাহলে সম্ভবত আমাদের এই জীবনের ঝুঁকিটা কমে যাবে। নির্ধারিত সময়ে সেতু নির্মাণ না হওয়ায় ব্রিটিশ আমলের জরাজীর্ণ রেল সেতু দিয়েই চলাচল করছে যানবাহন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভালো না ভাই, মনে হয় ভাঙি দেবে তারপরে এমন সিরিয়াল বাজে, ওটার পরে মেরামত করে তারপরে সে গাড়ি ছাড়ে। এই যে দেন যানজট করে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা করে আটকে থাকা নাকি কত সময়, অনেক কষ্ট, অনেক লোক সিবিট করে মারাও যায়। এই ব্রিজে ঝুঁকি বেশি, আর নতুন ব্রিজ হলে পারাপার সুবিধা হবে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, করোনা, নকশা জটিলতা সহ নানা কারণে বাড়ানো হয়েছে সময়। আমাদের কাজের টাইম ছিল 1.5 বছর, 2.5 বছর আমরা কিন্তু এখানে বসে থেকেই পার করছি। এর কিন্তু আমরা যেমন কোনো পাইনি। আমরা ক্লেম করছি 56 কোটি, বর্তমান রেটের সাথে আমাদের আগে যে রেট ছিল 2.5 বছর আমরা বসে থাকি, এর জন্য আমরা একটা ক্লেম করছিলাম 56 কোটি টাকা। এই ব্যাপারে আমাদের কোনো সুরা হওয়া যায়নি। চলাচলে দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক বিভাগ বলছে দ্রুতই শেষ করা হবে সেতুর কাজ। 20 টনের অধিক যানবাহন চলাচল করতে পারে না এবং এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অতি তাড়াতাড়ি নতুন ব্রিজটা ওপেন করলে পরে এই ঝুঁকি থেকে আমরা মুক্ত হতে পারবো। সেতু নির্মাণে 136 কোটি টাকা ব্যয় ধরা হলেও পরবর্তীতে বাড়ানো হয় আরও 5 কোটি টাকা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। রাজধানীর উত্তরার 15 নম্বর সেক্টরে বউবাজারে কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বউবাজার ফুড কোর্ট মালিক সমিতির এর আয়োজন করে। ফুড কোর্ট মালিক সমিতির নাজিম বলেন, এখানে 120টি ফুড কোর্টের দোকান রয়েছে। মালিক কর্মচারী সহ কাজ করত প্রায় 400 মানুষ। সিকিউরিটি গার্ড এবং অন্যান্য কর্মচারী মিলিয়ে কাজ করত সর্বমোট 6 শতাধিক। কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করে রাজুক কিছুদিন পরপর দোকানপাট ভেঙে দেয়। এ সময় তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেন তারা, কিন্তু তাদের যে বৈষম্য শিকার হতে হচ্ছে তা কেউ দেখে না। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 14তম ICMAB বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ প্রথম হয়ে গোল্ড পুরস্কার অর্জন করে। ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন এবং CFO প্রবীর চন্দ্র দাস FC এর হাতে এই পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এতে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সহ আরও অনেকে। আমদানি শুল্ক কমানোর প্রভাব নেই চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের বাজারে। ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় দামে এই অস্থিরতা। দাম নিয়ন্ত্রণে জোর দিতে হবে আমদানিতে। রুবেল উদ্দিনের ক্যামেরায় সারোয়ার আমিন বাবুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR।
তবে বাজারে দাম এখনও চড়া। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারিতে ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 108 টাকা। শুল্ক প্রত্যাহারের পরও ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম থাকার পাশাপাশি হাত বদলে বাড়ে পেঁয়াজের দাম। আমাদের বিশেষ করে চিটাঙে পেঁয়াজের মার্কেটটা হচ্ছে ইন্ডিয়ার পেঁয়াজের উপর নির্ভরশীল। ইন্ডিয়ার পেঁয়াজে যদি অ্যাভেলেবেল থাকে দামটা কম থাকে, আর যদি না থাকে পেঁয়াজের বাজারটা মানে উর্ধ্বর দিকে থাকে। আমাদের কাছে যেটা আছে সরাসরি সেটা হচ্ছে আপনার বর্ডার থেকে আসে, 2-3 হাত ঘুরে আসে, যার কারণে দামটা একটু বেশি থাকে। পেঁয়াজের বাজারটা মূলত বেশি হওয়ার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমদানি নাই, যেটা আছে সেটা তুলনামূলক চাহিদার থেকে অনেক কম। আড়তদাররা বলছেন দেশীয় পেঁয়াজ বাজারে আসলে হাতের নাগালে থাকবে দাম। আমদানি পণ্য কমিশন বাণিজ্যের মধ্যে ব্যাপক অনিয়ম থেকে যায়, এতে বাজারে পণ্যের দাম বাড়তে থাকে। সরকারি উদ্যোগটা জরুরি। এখন মানুষের মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে যে আমরা নিজেরাই উৎপাদন করব। এই উৎপাদনটা যদি বেড়ে যায় তাহলে পেঁয়াজ সংকটটা থাকবে না। আর এই রিসেন্টলি যে দামগুলি, এই দামগুলি যদি আমাদের কৃষকরা পাইতো তাহলে তো কথাই ছিল না। ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতে এরা একটু দাম বেশি হয়ে গেছে, ওইখানের বাজারটা বেশি, যার কারণে এখানের ইম্পোর্টাররা আমাদেরকে দাম বেশি এখানে বিক্রি করতে বলতেছে, যার কারণে এখানে দাম বাজারটা একটু চড়া হয়ে গেছে। বছরের শেষের দিকে কৃষকের ঘরে পেঁয়াজ না থাকায় 2 থেকে 3 সপ্তাহ ধরে দাম বাড়া শুরু হয়েছে, যা এখনও বাড়ছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। শুল্ক ছাড়ের প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে, বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, আলু, পেঁয়াজ। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। গত 15 বছরের সব অপরাধের মূল হোতা শেখ হাসিনা, বললেন আইন উপদেষ্টা। ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব, বললেন মঈন খান। আওয়ামী লীগের বিকৃত ইতিহাস মানুষ গ্রহণ করেনি। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।